হ্যালো বন্ধুরা, আমি রাকেশ। আজকে কথা বলবো আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মানে আরেকটি প্যারামিটার সম্বন্ধে, সেটা হলো পিবি রেশিও। পিবি রেশিও মানে প্রাইস টু বুক ভ্যালু রেশিও। এটাকে কিভাবে বের করব এবং বের করার পরে এই প্যারামিটারসটাকে কিভাবে কাজে লাগিয়ে আমরা কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি করে করব, সেই জিনিসটা সেই সম্পর্কেই আলোচনা করব। ঠিক আছে? আর এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কারণ প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা পয়েন্ট মিস হয়ে গেলে আপনার ইনভেস্টে আপনারই খুব অসুবিধায় পড়বেন আপনি। সেই কারণে বলছি যে পুরোপুরি ভিডিওটা দেখবেন। যদি সময় না থাকে তাহলে বন্ধ করে দেন, পরে দেখবেন, অসুবিধা নেই। পরে যখন সময় পাবেন তখন পুরো ভিডিওটা দেখবেন, না টেনে না স্কিপ করে। আচ্ছা, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করে পিবি রেশিওটাকে বের করতে হয় প্রথম থেকে, হ্যাঁ, আমরা প্রথমে এটাকে বের করে নেব। বের করার পরে তারপরে আমরা আলোচনা করব যে এই পিবি রেশিও আপনি কোন কোন কোম্পানিতে আপনার কোম্পানিতে দেখা উচিত এবং কোন কোন কোম্পানিতে দেখা উচিত না, এবং কিভাবে দেখবেন, হ্যাঁ, টোটালটা। আচ্ছা, প্রথমে পিবি রেশিও মানে প্রাইস টু বুক ভ্যালু আমাদের বের করতে হবে। তার আগে যেটা বের করতে হবে, প্রাইস টু বুক ভ্যালুর আগে বের করা, প্রাইস টু বুক ভ্যালু বের করার জন্য তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানির টোটাল ভ্যালু। টোটাল ভ্যালু বের করতে হবে। বের করতে হবে, এটা এটা ইয়েতে থাকে, ব্যালেন্স শিটে থাকে। টোটাল ভ্যালু দেখা গেল ৩০০ টাকা। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? ৩০০ টাকা, এই টোটাল অ্যাসেটস দেখা গেল ৩০০ টাকা। এই ৩০০ টাকা হচ্ছে অ্যাসেটস, টোটাল টোটাল অ্যাসেটস। এইবার তার মধ্যে মাইনাস অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস। লাইবিলিটিস মানে হচ্ছে কোম্পানি নিজের কাজের জন্য বা গ্রোথের জন্য হোক বা কোনো কিছু করার জন্য হোক, যে লোন বা ধার নিয়েছে সেই লাইবিলিটিস এর কথা বলা হচ্ছে। কারণ সেটা তো আর নিজস্ব অ্যাসেটস না, সেটা তো লোকের, সেটাকে লোকের দিয়ে দিতে হবে। ঠিক আছে? সেই কারণে সেই লাইবিলিটিস কত দেখালো, আমি একটা ধরে নিচ্ছি যে ৫০ টাকা আছে দেনা বা লাইবিলিটিস ৫০ টাকা। মানে টোটাল আপাতত এখন বর্তমান অ্যাসেট রয়েছে ৩০০ টাকা, তার মধ্যে থেকে ৫০ টাকা দেনা রয়েছে বা ধার নেওয়া রয়েছে। ঠিক আছে? তাহলে অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস। লাইবিলিটিস যখন অ্যাসেটস এর থেকে লাইবিলিটিসটা যখন মাইনাস করে দেবেন, তখন যেই বাকি যেই টাকাটা থাকবে বা যেটা থাকবে, সেটা হচ্ছে আপনার সেটা আপনার হচ্ছে টোটাল বুক ভ্যালু। তাহলে ৩০০ টাকা, আমরা ধরো এটা ২০০ টাকা, এটা ৩০০ নয় ২০০। মানে তাহলে আমার রাউন্ড ফিগার হিসাবটা করতে সুবিধা হবে। এটা ২০০ টাকা। ঠিক আছে? ২০০ টাকা। তাহলে দেনা রয়েছে ৫০ টাকা। তাহলে ২০০ টাকা থেকে ৫০ টাকা বাদ দিয়ে দিলে, তাহলে এবার টোটাল একদম পুরোপুরি একদম কোম্পানির যে মেন একদম নিট যে বুক ভ্যালু সেটা বেরোচ্ছে ১৫০ টাকা। আচ্ছা, একটা কথা বলে নিই। এই পি রেশিও থেকে আমরা কি জেনেছিলাম? পি রেশিও থেকে জেনেছিলাম প্রাইস টু আর্নিং রেশিও। মানে আমি যে ১০ টাকা ১ টাকা ইনকাম করার জন্য কোম্পানিকে কত টাকা দিচ্ছি, বা কোনো একটা শেয়ার কিনছি আমি, সেটা কত টাকা ইনকাম করার জন্য কত টাকা দিয়ে সেই শেয়ারটা কিনছি। ১০ টাকা ১ টাকা ইনকাম করার জন্য কি ১০ টাকা দিচ্ছি, না ১ টাকা ইনকাম করার জন্য ৫ টাকা দিচ্ছি, না ২০ টাকা দিচ্ছি। এইটা বের করার জন্য পি থেকে, পি ভ্যালু থেকে। আর পিবি তে প্রাইস টু বুক ভ্যালু মানে এখানে বোঝাচ্ছে যে আপনি ১০ টাকা ৫ টাকা ২ টাকা বা ১০০ টাকা, যেই টাকাটা দিয়ে আপনি একটা শেয়ার কেনেন না কেন, সেটা তো আপনি শেয়ার কিনছেন, কিন্তু অ্যাকচুয়াল তার ভ্যালুটা কি আছে, হ্যাঁ, অ্যাকচুয়াল আপনি যে ভ্যালুটা মানে যেই টাকাটা দিচ্ছেন সেই টাকার টাকার পরিবর্তে আপনি কত ভ্যালু আপনাকে দেওয়া হচ্ছে, সেইটা হচ্ছে মেন। এইটা থেকে বোঝা যায়। হুম, আরো আসছি, বুঝতে পারবেন। হুম, এই টোটাল বুক ভ্যালু আমার বেরোলো, নিট যেটা কোম্পানি বুক ভ্যালু বেরোলো ১৫০ টাকা। এইবার এই ১৫০ টাকা তো বেরোলো। এইবার আমাকে বের করতে হবে যে টোটাল বুক ভ্যালু ভাগ টোটাল শেয়ার। মানে এখানে তো আপনি একা শেয়ার কেনেননি, বা আপনার তো একার একটা শেয়ার না, অনেক লোকের শেয়ার আছে, অনেক হাজার শেয়ার আছে। এবার যে এই যে বুক ভ্যালুটা বেরোলো, বুক ভ্যালু বলতে টোটাল যে এই অ্যাসেটস, ধরো বুক ভ্যালু বলতে কোম্পানি ধরো অ্যাসেটস, এই যে অ্যাসেটটা বেরোলো, তা এই অ্যাসেটটা তো বলে যত ইকুইটি হোল্ডার আছে, যত শেয়ার হোল্ডার আছে, সেটা তো সবার। সেই জন্য
তাহলে সবার ভাগে কত করে পড়ছে এই 150 টাকাটা, মানে কতগুলো শেয়ার থাকলে কতগুলো পড়ছে সেইটাই আমি বের করলো। টোটাল টোটাল আপনার বুক ভ্যালু হচ্ছে ধরেন 150 টাকা। এই যে 150 টাকা বেরোলো, 150 টাকা ভাগ টোটাল শেয়ার। এবার শেয়ারটা আমরা একটা আনুমানিক ধরে নিলাম যে এক্স ওয়াই জেড যে কোনো কোম্পানির, এই কোম্পানির 30টা শেয়ার আছে। তাহলে টোটাল ধরে নিলাম 15টা শেয়ার আছে। তাহলে 15টা শেয়ার হোল্ডার আছে। তাহলে কোম্পানির নিট বুক ভ্যালু হচ্ছে যে 150 টাকা, মানে টোটাল অ্যাসেট, নিট অ্যাসেট হচ্ছে 150 টাকা, কোম্পানির শেয়ার হোল্ডার আছে 15টা। এবার তাই জন্য এই যে টোটাল এই যে অ্যাসেট 150 টাকা, 15টা মানে 15 জনকে তো ভাগ করে দিতে হবে সেইটা। 15 জনেরই তো শেয়ার কেনা আছে, টোটাল বুক ভ্যালু যা থাকবে সেটা তো 15 জনেরই হবে, তাই ভাগ করে দিলাম। তাহলে টোটাল হচ্ছে অ্যাসেটস বা টোটাল বুক ভ্যালু 150 টাকা থাকলে টোটাল শেয়ারের সাথে ভাগ করে দিলাম, এই যে টোটাল বুক ভ্যালু ভাগ টোটাল শেয়ার। টোটাল বুক ভ্যালু হচ্ছে 150, টোটাল শেয়ার হচ্ছে 15। তাহলে 150 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বুক, এই যে বুক ভ্যালু পার শেয়ার, মানে পার শেয়ার বুক ভ্যালু কত থাকবে, মানে কত করে পাবে তারা বুকের, তাদের ভ্যালু কত করে থাকবে। তাহলে 150 টাকা ভাগ 15 টাকা হলে 10, 150 ভাগ 15 সমান সমান 10। এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে দিয়ে তো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে 150 ভাগ 15 মানে 15টা শেয়ার হোল্ডারকে এই বুক ভ্যালুটা ভাগ করে দিলে 10 টাকা করে এক একজন পাবে বা 10 করে পাবে, মিটে গেল। তাহলে বুক ভ্যালু পার শেয়ারে আমরা বের করতে পারলাম। কিন্তু আমাদের তো বের করতে হবে অ্যাকচুয়ালি প্রাইস টু বুক ভ্যালু, মানে টাকা, আমি যে প্রাইস দিচ্ছি, টাকা যে টাকা দিচ্ছি সেই অনুযায়ী আমি বুক ভ্যালু কত পাচ্ছি সেটা বের করতে হবে। কিন্তু আমরা বের করেছি কত অবধি, বুক ভ্যালু পার শেয়ার, পার শেয়ার মানে শেয়ারটা বের করেছি, কিন্তু টাকার অঙ্ক এখনো বের করিনি আমরা। সেই টাকার অঙ্ক বের করার জন্য তখন আমাদের করতে হবে প্রাইস। টাকার অঙ্ক বের করতে হবে প্রাইস, মানে কি কোম্পানির যে শেয়ার, শেয়ারের প্রাইস কত। হুম, সেই শেয়ারের প্রাইস ধরে নিলাম আমি 30 টাকা, এই যে 30 টাকা, প্রাইস ভাগ বুক ভ্যালু পার শেয়ার। এই যে আমরা বের করলাম যে বুক ভ্যালু পার শেয়ার কত, 10, তাই তো। পার শেয়ারের বুক ভ্যালু কত বের করলাম, 10। তাহলে প্রাইস কত আছে, শেয়ার প্রাইস আছে 30, তাহলে এই পার শেয়ার বুক ভ্যালু 10, তাহলে ভাগ 10, তাই তো। তাহলে এবার এবার ভাগ করে দিলে বেরিয়ে যাবে যে প্রাইস টু বুক ভ্যালু কত। প্রাইস অনুযায়ী আমি যেই প্রাইসটা দিচ্ছি, পে করছি শেয়ার কেনার জন্য, সেই মানে সেই টাকা অনুযায়ী আমি ভ্যালুটা কত পাচ্ছি রিটার্ন। আমার তো একটা রিটার্ন দরকার, যে আমি কাউকে টাকা দিচ্ছি কত পাচ্ছি, সেই রিটার্নটা আমরা কত পাচ্ছি। তাহলে প্রাইস দিচ্ছি 30 টাকা, ঠিক আছে, বুক ভ্যালু আপনার রয়েছে 10 টাকা, তাহলে ভাগ করে দিলে কত হচ্ছে, 30 ভাগ 10 3, মানে আমার প্রাইস টু বুক ভ্যালু বেরোচ্ছে 3 টাকা, 3 টাকা। এইবার আমি বলে দিচ্ছি এর টোটাল মানেটা হচ্ছে যে আপনি একটা শেয়ার কিনছেন 30 টাকা দিয়ে, তার ভ্যালু পাচ্ছেন 10 টাকা, মানে আপনি এই 10 টাকা ভ্যালু পাওয়ার জন্য বা 10 টাকা ভ্যালু কিনছেন, হ্যাঁ, কিন্তু সেই 10 টাকার ভ্যালুর দাম আপনি যখন কিনছেন তখন 30 টাকা দিয়ে কিনছেন। মানে যদি এই কোম্পানিটা কোনো কারণে বা কোনো সময় যদি বন্ধ হয়ে যায়, আপনি যে 30 টাকা দিয়ে শেয়ারটা কিনছেন, সেই শেয়ারটা সেই শেয়ারটা আপনি সেই 30 টাকা পাবেন না। তখন যদি বন্ধ হয়ে যায় কোনো কোম্পানি কোনো সময়, তাহলে এই ভ্যালুটা আপনি পাবেন, 10 টাকা আপনি ফেরত পাবেন যদি কোনো কারণে আনফরচুনেটলি যদি বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এইটা আপনার একটা জাস্ট সিকিউরিটি যে আপনি এই টাকাটা পাবেনই পাবেন। হুম, এবার কোনো কোম্পানির হচ্ছে বুক ভ্যালু বেশি থাকে, কোনো কোম্পানির কম থাকে, ঠিক আছে। সে যাই হোক না কেন, তাহলে প্রাইস টু বুক ভ্যালু দেখবো আমরা কি, যে আমরা যেই টাকাটা বা যেই টাকাটা দিয়ে শেয়ার কিনছি বা যেই টাকা দিয়ে শেয়ার কিনছি বা কিছু কিনছি, যে অ্যাসেটটা কিনছি সেটার ভ্যালু কত পাচ্ছি আমরা, যে টাকাটা পেড করছি, যেভাবে পে করছি সেই পে এর দরুন আমাদেরকে ভ্যালু আমরা কতটা পাচ্ছি, সেইটা বোঝায় প্রাইস টু বুক ভ্যালু থেকে। তাহলে এই প্রাইস টু বুক ভ্যালু বের করাটাও আমরা বুঝে গেলাম, আর প্রাইস টু বুক ভ্যালুটা আমরা কিভাবে দেখবো সেটাও বুঝে গেলাম, যে কি দেখবো এটার মধ্যে দেখা হয় কি, যে আমি 10 টাকা দিলে আমি ক টাকার ভ্যালু পাচ্ছি, এইটাই জাস্ট সিম্পল একদম দেখা হয়। এই দেখার জন্য আমাকে এইভাবে বের করতে হচ্ছে। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আমরা কোন কোন কোম্পানিতে এগুলো দেখব এবং কিভাবে দেখব। এক একটা কোম্পানির দেখার ধরন আলাদা আছে,
ঠিক আছে? কিভাবে দেখবো, কোন কোম্পানিতে দেখবো, এইটার পরে মেইন ডিপেন্ড করে আপনার মানে এনালাইসিসটা, যে আপনি এইটাই হচ্ছে মেইন আরকি এনালাইসিসের। যে আপনি তো কোন কোম্পানিতে কিভাবে দেখবেন এই জিনিসটাকে, দেখে আপনি ইনভেস্ট করবেন। এইটা হচ্ছে মেইন। তাহলে এইটাই হচ্ছে বোঝা গেল, এইটুকুনি বোঝা গেল। এবার আমি মেইনটায় ঢুকছি যে কিভাবে কোন কোম্পানিতে দেখবেন। ঠিক আছে? আমরা কোন কোম্পানিতে কিভাবে পিবি দেখবো, মানে প্রাইস টু বুক ভ্যালু দেখবো, এবং কোন কোম্পানি, ১ম এ আসি কোন কোম্পানিকে দেখবো আর কোন কোম্পানিতে আমরা দেখবো না। কথা হচ্ছে আ ধরেন আ যে আমরা আমরা যে সমস্ত কোম্পানি তার অ্যাসেটস এর উপরে ডিপেন্ড করে আর্নিং বা ইনকাম করে, হুম? সেই সমস্ত কোম্পানির আমরা পিবি রেশিও দেখবো। আর যে সমস্ত কোম্পানি তারা অ্যাসেটস এর উপরে বা ডিপেন্ড করে ইনকাম বা আর্নিং করে না, সেই সমস্ত কোম্পানি আমরা পিবি রেশিও দেখব না। তাদের অন্যান্য প্যারামিটার দিয়ে আমরা চেক করব। হুম? যেমন উদাহরণসহ আ উম যেমন যে সমস্ত কোম্পানি তার মেশিনের দ্বারা অনেক কিছু প্রোডাকশন করে, তার নিজস্ব গোডাউন আছে, বা তার আ নিজস্ব গাড়ি আছে, যে গাড়ির দ্বারা মাল বিক্রি বা নিয়ে যাওয়া নিয়ে আসা করা হয়। ঠিক আছে? তার মানে কি, তার অ্যাসেটস এর উপরে কিন্তু সে ডিপেন্ড করে ইনকাম করছে। আবার এদিকে দেখান, যদি ধরেন যে আপনার আইটি কোম্পানি, হুম? আইটি কোম্পানি যেমন কি, তাদের তো অনেক রকম অনেক কাজের লোক আছে, অনেক এমপ্লয়িজ আছে। যে তারা বসে তারা যত তাদের এমপ্লয়ি তাদেরকে আর্নিং এনে দেয়। হুম? তাহলে তাদের তো নিজস্ব কোনো অ্যাসেটস বলতে সেরকম কিছু নেই। দেখা গেল একটা অফিস থাকলো, আর ২-৪ টে কম্পিউটার, ২-৪ টে বলতে মানে কিছু কম্পিউটার থাকলো। হ্যাঁ? ওই সফটওয়্যার ওই সমস্ত দিয়েই কাজবাজ। তাদের তো আর বড় অ্যাসেটস বা বড় মেশিন, বিল্ডিং, গোডাউন, এগুলো, গাড়ি, এগুলো তো তাদের দরকার পড়ছে না। সেই কারণে যে আইটি কোম্পানি বা কোনো একটা কোম্পানি আছে, তার একটা কোনো কিছু লাইসেন্স আছে, সেই লাইসেন্সের মাধ্যমে সে ইনকাম করছে। হ্যাঁ? তা এইরকম কোম্পানিগুলোতে আমরা হচ্ছে পিবি রেশিও দেখব না। ঠিক আছে? এইবার যেই কোম্পানিতে আমরা পিবি রেশিও দেখব, যে কোম্পানিতে আমরা পিবি রেশিও দেখব, সেই কোম্পানিতে আমরা পিবি রেশিওটা, মানে যেটা দেখব না সেটা তো আমার বাদ চলে গেল। ওখানে আর ওটা নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ? আর এবার যে কোম্পানিগুলোতে আমরা দেখব, সেই কোম্পানিতে আমরা পিবি রেশিও কিভাবে দেখব, ঠিক আছে? সেটা নিয়ে বলব। সেটা হচ্ছে যে আ কিছু কোম্পানি আছে, আ উম মানে কিছু কোম্পানি আছে, তাদের দেখা হলো মেশিনের দ্বারা কাজ হয়, পরিবহন আছে, আ তারপরে গোডাউনস আছে, এ আছে, তা আছে, অনেক কিছু আছে। কোম্পানি দেখাচ্ছে যে তার টোটাল অ্যাসেট দেখা গেল ১,০০০ করোড়, ১,০০০ কোটি টাকা বা ১০,০০০ কোটি টাকা দেখাচ্ছে। কিন্তু আপনাকে ইনভেস্ট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, যদি কোনো কারণে যদি কোনো একটা কোম্পানি যদি দুম করে বন্ধ হয়ে যায়, তখন মা বা আপনি টাকাটা হচ্ছে মানে টাকাটার সাথে আপনি বিক্রি করে টাকাটা আপনি লিকুইড, আপনি ক্যাশ করে নিতে পারছেন কিনা? বা সেই যেই কোম্পানি যেই ভ্যালুটা দেখাচ্ছে যে আমার এই মেশিন বা আমার এই অ্যাসেটস আছে, এই অ্যাসেটস এর এই এত টাকা ভ্যালু আছে, সেই ভ্যালু তো আছে। কোম্পানি দেখাচ্ছে ভ্যালু আছে, অবশ্যই আছে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে সেই ভ্যালুটা, মানে সেই জিনিসটা বিক্রি করতে পারবে কিনা, মানে যে বায়ার্স পাবে কিনা খুঁজে, তারপরে সেই বায়ার্স না পেলে তখন কি হবে? অটোমেটিক তার ভ্যালু কমে যাবে। দেখা হলো একটা ১০ কোটি টাকার একটা, বা ১,০০০ কোটি টাকার একটা অ্যাসেটস রয়েছে। কোম্পানিটা বন্ধ হয়ে গেল। সেটা বিক্রি করতে হবে। বিক্রি করে তাহলে মানে যারা শেয়ার হোল্ডার্স তাদেরকে দেওয়া হবে। হ্যাঁ? এবার তখন দেখা হলো সেই ইয়েটা বিক্রি করবে কার কাছে? পাচ্ছে না বায়ার্স। কেউ কিনতে চাইছে না। তখন কি হবে? ওই ১০,০০০ কোটি টাকার মাল দেখা হলো ২,০০০ কোটিতে বিক্রি হলো, বা ৫,০০০ কোটিতে বিক্রি হলো, বা ৩,০০০ কোটিতে বিক্রি হলো। অটোমেটিক লস। এই সমস্ত সমস্যাগুলো আ থাকে। আবার যদি আপনি যে এই পিবি রেশিও দেখেন, এবং এমন কোন কোম্পানিতে দেখেন যে অ্যাসেটস আপনি ভ্যালু তো সহজে কমবেই না দুম করে। তারপরের বিষয়, আপনি সহজে লিকুইড আপনার ক্যাশটাকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন। সেই কোম্পানিগুলো হচ্ছে যেমন ব্যাংক। ১ নম্বর হচ্ছে ব্যাংক। কারণ ব্যাংকের কাছে ক্যাশ থাকে, ক্যাশ টাকা থাকে, ব্যাংকের কাছে আম গোল্ড থাকে, হ্যাঁ? ব্যাংকের কাছে অনেক কিছু থাকে। ব্যাংকের মতন সেক্টরের কথা বলছি। যেমন ব্যাংকের যদি আপনি পিবি রেশিও দেখেন বা ভালো করে দেখে ইয়ে করেন, তাহলে যদি কোন ব্যাংক দুম করে বন্ধ হয়ে যায়, তাহলে আপনি আপনার টাকা বা আপনার শেয়ারটা কিন্তু লিকুইড করে নিতে পারবেন, বা আপনার
আ যে পিবি রেশিও মানে যে ভ্যালুটা আছে আপনি কিন্তু বিক্রি করে ভ্যালুটা পেয়ে যাবেন। এটা হচ্ছে সুবিধা। মানে তার মানে আমরা এখানে কি বুঝলাম? যে পিবি রেশিও আমরা কোন কোম্পানিতে দেখব, দেখব না। হ্যাঁ? তো আমরা পিবি রেশিও হচ্ছে দেখব যে সমস্ত কোম্পানি অ্যাসেটস এর উপরে ইনকাম করে, সে সমস্ত কোম্পানির পিবি রেশিও আমরা দেখব। আর যে সমস্ত কোম্পানি অ্যাসেটস এর উপরে ইনকাম করে না, লাইসেন্স বা এমপ্লয়িজ এর উপরে ইনকাম করে, সেই সমস্ত কোম্পানির আমরা পিবি রেশিও দেখব না। আর হচ্ছে যে সমস্ত কোম্পানি আমরা পিবি রেশিও দেখব, সেই সমস্ত কোম্পানিগুলোর মধ্যেও আমরা কোন কোম্পানিতে পিবি রেশিও দেখব। হ্যাঁ? সেইগুলোর মধ্যে হচ্ছে উম যেমন ব্যাংক সেক্টর বা মানে পিবি রেশিও দেখবো বলতে কি মানে আমাদের সুবিধার্থে যে কোন কোম্পানিতে পিবি রেশিও দেখে আমরা ইনভেস্ট করলে যে দুম করে যদি সেই কোম্পানিটা বন্ধ হয়ে যায় বা কিছু হয়ে যায় আমরা টাকাটাকে বা আমরা ভ্যালুটাকে আমরা নি আ নিয়ে নিতে পারবো। হ্যাঁ? সেই সমস্ত কোম্পানি যেমন ব্যাংকের ক্ষেত্রে আমি বললাম একটা উদাহরণ দিলাম যে যদি কোনো ব্যাংক যদি দুম করে বন্ধ হয়ে যায়, তাহলে আপনি ব্যাংকের কাছে গোল্ড থাকে, ক্যাশ পয়সা থাকে, ক্যাশ টাকা থাকে আপনি আপনার ভ্যালুটাকে আপনি নিয়ে নিতে পারবেন, বের করে নিতে পারবেন। কিন্তু অন্য কোম্পানির ক্ষেত্রে যাদের মেশিন বা গোডাউন, পরিবহন এই সমস্ত দ্বারা অ্যাসেটস এর দ্বারা কাজ করা হয়, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে বুক ভ্যালু দেখেছেন ঠিকই কিন্তু সেই বুক ভ্যালুটার অনুযায়ী আপনি দাম পাচ্ছেন না বা বায়ার্স পাচ্ছেন না। হ্যাঁ? সেই কারণে আপনার আ হয়তো অনেক লস করতে হতে পারে। আশা করি এই উম বোঝাতে পারলাম। আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। হ্যাঁ? এই পিভি রেশিও সম্বন্ধে টোটালটা বোঝাতে পারলাম। তাহলে আমরা পিই রেশিও ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর পিই রেশিও এবং পিবি রেশিও দুটো নিয়ে ডিটেইলস এ আলোচনা করলাম। এরপরে আ আরো যে রেশিও গুলো আছে সেই সমস্ত নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্ট করবেন যে কিভাবে আমরা ভিডিওটাকে আরো ইমপ্রুভ করে বানানোর চেষ্টা আমি বানাতে পারি। এবং আপনারা বুঝতে পারেন। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন দাবাবেন। যাতে কোনো একটা ভিডিও বা কোনো একটা কিছু যদি আমি পোস্ট করি বা করি আপনার কাছে যেন সাথে নোটিফিকেশন চলে যান। আপনি ইনফরমেশনটা যেন পেয়ে ভিডিওটা দেখে আপনি কিছু শিখতে পারেন। আর আপনাদের দ্বারা যেন আমিও কিছু শিখতে পারি তার জন্য আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। নমস্কার। আজকের এই পর্যন্তই।